দীপ্ত সংবাদে সাথে আছি আমি কাজী আসিফুজ্জামান। আজও দেশের ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের জন্য অপেক্ষা করছেন অসংখ্য মানুষ। 28শে ফেব্রুয়ারিতে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকে এই অবস্থা চলছে। সরবরাহে ঘাটতির অজুহাতে অনেক পাম্প তেল বিক্রি বন্ধ করে দিয়েছে। সরকার অবশ্য বলছে দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই, কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করেও অনেকে জ্বালানি পাচ্ছেন না। আর যাদেরকে তেল দেওয়া হচ্ছে তারা পাচ্ছেন সীমিত আকারে। দর্শক, জ্বালানি তেলের বিষয়ে জানাতে রাজধানীর বিজয় সরণি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী দিলশাদ আনি। এক মাসের বেশি সময় ধরে পাম্পগুলোতে জ্বালানি তেলের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। আজকের অবস্থা কেমন দেখছেন? ওইসব এরিয়া থেকে শুরু করে আমরা আসাদ গেটেও দেখেছি, শ্যামলী, এসব যে পেট্রোল স্টেশন যেগুলো আছে সেখানে আসলে তেল সরবরাহ এখন পর্যন্ত বন্ধ রয়েছে। তা বন্ধ থাকার পরেও আমরা দেখেছি যে দীর্ঘ লাইন ধরে দাঁড়িয়ে আছেন যারা চালক যারা আছেন তারা আছেন কেউ কেউ রাত 3টা, কেউ রাত 2টা থেকে বিভিন্ন পাম্পে ঘুরে শেষ পর্যন্ত লাইনে দাঁড়িয়ে আছেন, কিন্তু তারা এখন পর্যন্ত কিন্তু তেল পাচ্ছে না। পেট্রোল স্টেশনে যারা দায়িত্বরত যারা আছেন তারা বলেছেন যে তাদের যে তেলের যে গাড়ি সেটি ডিপোতে গিয়েছে এবং তেল আসা সাপেক্ষে অপেক্ষমান যে চালক যারা আছেন তাদেরকে তেল সরবরাহ করতে পারবেন। তো এই মুহূর্তে বিজয় সরণির যে পাম্পটিতে এসেছি, এটাতে আমরা দেখতে পেয়েছি যে আশপাশ এলাকার সব পেট্রোল ফিলিং স্টেশনে তেল সরবরাহ বন্ধ থাকলেও এখান থেকে তেল সরবরাহ করা হচ্ছে। যদিও দীর্ঘ লাইন আমরা দেখেছি, মহাখালী রেল ক্রসিং থেকে শুরু করে জাহাঙ্গীর গেট হয়ে বিজয় সরণি পর্যন্ত লম্বা লাইন এসে ঠেকেছে। তারপরেও চালক যারা আছেন তারা অপেক্ষায় আছেন এবং 3-4 ঘন্টা শুধু না, তারা বলেছেন 8 থেকে 9 ঘন্টা 10 ঘন্টা অপেক্ষা করেও তারা লাইনে থাকছেন, কারণ এখানে লাইন থেকে দাঁড়িয়ে থাকলেও সময় লাগলেও তারা তেল নিতে পারছে না। আর অন্যান্য জায়গায় বেশিরভাগ সময় তারা বেশ কয়েক ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকেন এবং লাইন শেষে তারা একটা সময় তাদেরকে বলা হয় যে তেল সরবরাহ এখন তারা করতে পারছেন না। সেই জন্য মূলত তারা এই ফিলিং স্টেশনে বেশি আসেন। আর এখানে চাপ অনেকটাই বেড়েছে। এখানকার দায়িত্বরত যিনি আছেন, ম্যানেজার যিনি আছেন, তার সাথে কথা বলেছি। এই ফিলিং স্টেশনে ওনারা অনেকটা আসলে বাধ্য হয়েই রেশনিং পদ্ধতি চালু করেছেন। যেমন মোটর সাইকেল 600 টাকার তেল নিতে পারছে, প্রাইভেট কার যেগুলো আছে সেগুলো 1500 টাকার তেল নিতে পারছে এবং মাইক্রোবাস যেগুলো আছে বা হাইস যেগুলো আছে তারা 2000 টাকার তেল নিতে পারছেন। কর্তৃপক্ষ বলেছেন অনেকেই আছেন যে মূল সমস্যা যেটা আসলে তারা বলছেন যে গ্রাহকদের মতো অনেকে হাই হতাশ করছে তেল আসলে পাবে কি পাবে না, কিন্তু তারা বলেছেন যে না, আসলে তারা এখান থেকে তেল সরবরাহ করতে পারছেন, এটা নিয়ে আসলে কোনো তাদের সংকট নেই, তারা পাচ্ছেন এবং যারা আছেন তাদেরকে সরবরাহ করতে পারছেন। কিন্তু তারা বলছেন যে অনেকেই আসছেন 1500 টাকার তেল চাচ্ছেন, যখন তাকে 1500 টাকার তেল দিতে যাচ্ছে তারা দেখতে পাচ্ছেন যে 600 টাকা বা 700 টাকার পর আর তেল যাচ্ছে না। অর্থাৎ তারা বলছেন যে অনেকেই আছে যে তেল থাকা সত্ত্বেও অনেকেই আসেন, তেল নিতে আসেন এই ফিলিং স্টেশনগুলোতে। তো এই ছিল এখানকার সবশেষ তথ্য। জি, ছিলেন দিলশাদ আনি। আপনাকে ধন্যবাদ। জ্বালানি তেলের খবর নিয়ে এবার বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুর্তজা জুয়েল। জুয়েল, বরিশালের পাম্পগুলো গ্রাহকদের চাহিদা মতো কতটা তেল দিতে পারছে এবং সেখানে বর্তমান পরিস্থিতি আমাদের জানাবেন। আসিফ, গত 1 মাসের যে অব্যাহত তেলের বাজারে যে অস্থিরতা সেটি কিন্তু এখনো কাটেনি। এই অস্থিরতা কিন্তু বিদ্যমান রয়েছে বরিশালের তেলের বাজারে। আমরা যে পাম্পটিতে রয়েছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু সংখ্যক মোটরসাইকেল চলাচলকারী ব্যক্তিরা তারা তেল সংগ্রহের জন্য এখানে এসেছেন। তারা কিন্তু কেউই তাদের চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন না। তাদেরকে তেল সরবরাহ করা হচ্ছে, তবে সেটি খুবই সীমিত আকারে। অর্থাৎ যে পরিমাণ চাহিদা রয়েছে একজন গ্রাহকের, তার কিন্তু 3/1/3 তেল
এখান থেকে সরবরাহ করা হচ্ছে। একই চিত্র কিন্তু রয়েছে জেলার 29টি যে পেট্রোল পাম্প রয়েছে সব জায়গায়। তবে এখন পর্যন্ত তেল সংকটের প্রভাবে কোনো পাম্প পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। তবে কোনো কোনো তেলের পাম্পে আমরা দেখেছি যে তারা দিনের অর্ধেক অংশের সময় বন্ধ রাখছেন, কেউ রাত 12টার পরে তেল সরবরাহ কার্যক্রম বন্ধ রাখছেন, এমনটি কিন্তু চলছে। তবে একটি উদ্বেগজনক এবং লক্ষণীয় বিষয় হলো যে মাসব্যাপী কিন্তু সরকারি কর্মকর্তারা এখানে যারা রয়েছেন, জেলা প্রশাসন কিংবা বিপিসির যারা এখানে ডিপো ইনচার্জ কিংবা অন্যান্য যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে, তারা পরিষ্কারভাবে বলছেন যে দেশে কোনো তেলের সংকট নেই। কিন্তু মাঠ পর্যায়ে কিন্তু চিত্রটি একেবারেই ব্যতিক্রম। অর্থাৎ এক মাস ধরে কিন্তু একটি ধোঁয়াশার মধ্যে রয়েছে তেলের যারা প্রতিদিনকার যারা গ্রাহক, তারা কিন্তু তেল পাচ্ছেন না, এটি কিন্তু বাস্তবতা। সাধারণত বিপিসির যে কোটা নির্ধারণ করে দেওয়া হয়েছিল সেটি কিন্তু এখন পর্যন্ত অনুসরণ করা হচ্ছে, যদিও ইতিমধ্যে কিন্তু বলা হয়েছে যে যার যতটুকু তেল প্রয়োজন সে ততটুকু চাহিদা অনুযায়ী গ্রাহক কিংবা প্রতিষ্ঠান তারা সংগ্রহ করতে পারবে। আসলে মাঠ পর্যায়ের চিত্রটি কিন্তু এখন পর্যন্ত ভিন্ন। এখানে কিন্তু সেই প্রথম যখন তেলের সংকট মার্চ মাসের শুরুর দিকে দেশে শুরু হয়, সেই পরিস্থিতি কিন্তু এখনো মাঠের চিত্র। এবং এরই মধ্যে কিন্তু দক্ষিণ অঞ্চলের যে উপকূলীয় মাছ ধরার ট্রলারগুলো রয়েছে সমুদ্রগামী ডিজেল চালিত, সেগুলো কিন্তু জেলেরা মাছ ধরতে যেতে পারছেন না। অনেক জেলেই কিন্তু বেকার সময় কাটাচ্ছেন। দক্ষিণ অঞ্চলের কয়েকটি জেলার অন্তত অর্ধ লক্ষাধিক জেলে পরিবার। এটি কিন্তু আসলে মাঠের বাস্তবতা, কিন্তু এটি স্বীকার করতে নদীর পাড় থেকে বাস্তবতা আসলে ভিন্ন, এমনটি কিন্তু বাস্তবতা আসলে ভিন্ন। এমনটি ছিল আসিফ আজকে বরিশালে তেলের বাজারের তথ্য। জি জুয়েল, আপনাকে ধন্যবাদ। দেশের 56 জেলায় হাম ছড়িয়ে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঢাকা কার্যালয়ে এই তথ্য জানিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, বাংলাদেশে গত 2 বছরে শিশুদের নিয়মিত টিকা দেওয়ার ক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতার যে ঘাটতি তৈরি হয়েছে সেটাই হামের প্রাদুর্ভাবের প্রাথমিক কারণ। পরিস্থিতি মোকাবেলায় অনেক হাসপাতাল আইসোলেশন কক্ষ চালু করেছে। স্বাস্থ্য অধিদপ্তর শুক্রবার জানিয়েছে 19 দিনে হামে আক্রান্ত হয়ে 94 রোগীর মৃত্যু হয়েছে। হামে আক্রান্ত রোগীর খবর জানাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, ময়মনসিংহ মেডিকেলে আজ হামে আক্রান্ত রোগীর চাপ কেমন রয়েছে, সেখানের বর্তমান অবস্থা আমাদের জানাবেন। আসিফ, ময়মনসিংহ অঞ্চলে কিন্তু প্রতিদিনই হাম আক্রান্ত হয়ে শিশুরা হাসপাতালে ভর্তি হচ্ছেন। গত 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 24 জন শিশু হামের উপসর্গ নিয়ে এসে ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে 67 জন শিশু চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। গত 17 মার্চ থেকে আসলে এই হামের প্রকোপটা বেড়ে যায় এবং হাসপাতালে রোগীর চাপ বাড়তে থাকে। আমরা যেটি জেনেছি যে ইতিমধ্যে কিন্তু প্রায় 200 ছাড়িয়েছে হাম আক্রান্তের সংখ্যা, যারা শুধুমাত্র ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আজকে আমাদেরকে চিকিৎসকরা জানিয়েছেন এই 17 মার্চ থেকে আজকে পর্যন্ত 205 জন শিশুকে তারা হাম আক্রান্ত অবস্থায় চিকিৎসা দিয়েছেন। এছাড়াও আমরা সিভিল সার্জনের সাথে কথা বলেছিলাম, এই হাম আক্রান্ত রোগীরা কিন্তু বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও তারা চিকিৎসা নিয়েছেন, পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোতেও কিন্তু চিকিৎসা নিচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, এই যে হাম আক্রান্ত শিশুরা রয়েছে তাদের মধ্যে 9 মাস বয়সের কম শিশুরাই কিন্তু আসলে বেশি। আর যারা একটু বেশি বয়স রয়েছে, বিশেষ করে 2 বছরের কম, তাদের অনেকেই কিন্তু টিকা নেয়নি। অর্থাৎ যাদের টিকা নেওয়ার বয়স হয়নি বা টিকা কোনো কারণে ড্রপ আউট হয়েছেন, সেই শিশুরাই কিন্তু হামে বেশি আক্রান্ত হয়েছেন বলে চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, হাম নিয়ে কিন্তু আসলে আমাদের গ্রামাঞ্চলে কিছুটা কুসংস্কারও রয়েছে। অনেক শিশুরা যারা হাম আক্রান্ত হচ্ছে তারা কিন্তু অনেকেই স্থানীয় কবিরাজ বা স্থানীয় চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন, সেই শিশুগুলোর অবস্থা কিন্তু খারাপ হচ্ছে, তখন তারা হাসপাতালে নিয়ে আসছেন। চিকিৎসকরা জানিয়েছেন সর্দি, জ্বর, চোখ লাল হওয়া বা শরীরে কোনো ধরনের ছোট ছোট লাল ফুসকুড়ি ওঠার সাথে সাথে কিন্তু তারা পরামর্শ দিচ্ছেন হাসপাতালে নিয়ে আসার জন্য। সাধারণত হাম শিশুদের তেমন বেশি ক্ষতি করতে পারছে না, তবে হামের সাথে যে বাচ্চাগুলোর নিউমোনিয়া রয়েছে বা অন্যান্য সিভিয়ারিটি রয়েছে, সেই বাচ্চাগুলো কিন্তু আসলে বেশি খারাপ হচ্ছে। এই পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত 17
মার্চ থেকে 6 জন শিশু মারা গেছেন হাম আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায়। চিকিৎসকরা বলছেন যে আসলে তাদের যে এই হাম আক্রান্ত শিশুর সংখ্যা কিন্তু প্রতিদিনই বাড়ছে, প্রতিদিনই কিন্তু হাসপাতালে শিশুরা ভর্তি হচ্ছে। এই জন্য হাসপাতালে একটি ডেডিকেটেড ইউনিট চালু করা হয়েছে যাতে তাদেরকে আইসোলেশনে রেখে চিকিৎসা নেওয়া যায়। এই বিষয়টি কিন্তু চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন এবং চিকিৎসকরা আমাদের মাধ্যমে সাধারণ মানুষকে একটি মেসেজ দিয়েছেন, সেটি হচ্ছে যে যখনই কোনো শিশুর হামের উপসর্গ দেখা যায় তখনই যাতে এই শিশুটিকে আইসোলেশন রাখা হয়, আইসোলেটেড করা হয়, কারণ এটি বাতাসের সংস্পর্শে আসলে বাতাসের মাধ্যমে কিন্তু এই রোগটি ছড়ায়। এই জন্যই কিন্তু আসলে এই মহামারীটা ধারণ করছে এবং ব্যাপক আকারে হাম ছড়িয়ে পড়ছে। এই জন্য জনসচেতনতা বা প্রত্যেকের পারিবারিক সচেতনতার মাধ্যমেই কিন্তু আসলে হাম প্রতিরোধ সম্ভব বলে চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন এবং বলেছেন হামের লক্ষণ দেখা দেওয়ার সাথে সাথে যেন শিশুদেরকে চিকিৎসকের পরামর্শ নেওয়া হয়, সেই বিষয়টি আমাদেরকে জানিয়েছেন। আসিফ, এই ছিল আমার কাছে ময়মনসিংহে হাম আক্রান্তের সর্বশেষ অবস্থা। ছিলেন মাহমুদুল হাসান। হামে আক্রান্তের খবর নিয়ে এবার রাজশাহী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইউসুফ আদনান। আদনান, রাজশাহীতে হামে আক্রান্ত রোগীর চিকিৎসা সহ সার্বিক অবস্থা আমাদের জানান। আসিফ, উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় হাসপাতাল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। এই হাসপাতালে হামের উপসর্গ ও আক্রান্ত নিয়ে দিন দিন রোগী ভর্তির সংখ্যা বাড়ছে। শুধু রাজশাহী বিভাগ নয়, খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর এবং ঢাকা বিভাগের ফরিদপুর ও রাজবাড়ীর রোগীরাও এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। আর আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ও ইএমও ইনচার্জ ডক্টর শঙ্করকে বিশ্বাসের সঙ্গে। তিনি জানিয়েছেন গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে 3 জন রোগী মৃত্যুবরণ করেছেন এবং গত 24 ঘন্টায় নতুন 25 জন রোগী ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 3 জন এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন 149 জন রোগী এবং এখন পর্যন্ত চলতি মৌসুমে মোট 377 জন রোগী হামে আক্রান্ত উপসর্গ নিয়েছেন। আর এই হাসপাতালে হামের যেহেতু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, সেক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ একটি আলাদা ওয়ার্ড তৈরি করেছেন 40 শয্যা বিশিষ্ট এবং এই ওয়ার্ডে আসলে এই হাসপাতালে বিভিন্ন জেলা যেহেতু রোগীর সংখ্যা আছে, রোগীর চাপ বেশি, সেক্ষেত্রে এই 40 ওয়ার্ডে আসলে হামের যে ওয়ার্ড সজ্জা রয়েছে তার চেয়ে রোগীর সংখ্যা আসলে বাড়ছে এবং আরো বিস্তারিত হাসপাতাল কর্তৃপক্ষ দুপুর 12:30 আসলে এই বিষয়ে কথা বলবেন। তবে কিছুক্ষণ আগে এই হাসপাতালে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান জিটন এবং রাজশাহীর জেলা প্রশাসক হাম ওয়ার্ড হাসপাতাল পরিদর্শন করেছেন। আসলে এই ছিল আমার কাছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে থেকে সর্বশেষ খবর। আসিফ। জি, রাজশাহী থেকে ছিলেন ইউসুফ আদনান। আদনান, আপনাকে ধন্যবাদ। বজ্রপাতে দেশে গড়ে প্রতি বছর 300-র বেশি প্রাণহানি ঘটছে। হাওড়াঞ্চল ও উপকূলীয় এলাকায় এটি বেশি ঘটে। বিশেষজ্ঞরা বলছে জলবায়ু পরিবর্তন, তাপমাত্রা বৃদ্ধি এবং বায়ু দূষণের কারণে বজ্রপাত বেড়ে যায়। দেশে গত কয়েক বছর প্রাক বর্ষা ও বর্ষায় বজ্রপাত ও নিহতের সংখ্যা ছিল উল্লেখ করার মতো। ঝড় বন্যার মতো দুর্যোগ হিসেবে দেখা দিয়েছে বজ্রপাত, আর তা উদ্বেগজনক হারে বাড়ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তারা বলছেন গাছ কাটা, বন উজাড়, অপরিকল্পিত নগরায়ন, বায়ু দূষণ, নদী ভরাট চলতে থাকায় অত্যধিক মাত্রায় পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে বাতাসে ধূলিকণা বাড়ছে, যা বজ্রপাতের পরিবেশ তৈরি করে। 1 ডিগ্রি তাপমাত্রা বাড়লে বজ্রপাতের আশঙ্কা বেড়ে যায় শতকরা অন্তত 12 ভাগ। এই বজ্রপাতের প্রবণতা গ্লোবাল ওয়ার্মিং এর কারণে বেড়ে গেছে। আমরা 2015 সাল থেকে 2026 সাল পর্যন্ত আজ পর্যন্ত আমরা হিসাব করেছি যে প্রায় 300-র অধিক লোক প্রতি বছরই মারা যাচ্ছে। আমি অবশ্যই বলবো বনায়ন তো অবশ্যই কমে যাওয়ার একটা বড় কারণ। আমাদের যেমন আগে দেখবেন যে প্রত্যেকটা গ্রামে তাল গাছ, সুপারি গাছ, বড় বড় উঁচু উঁচু গাছ থাকতো, যেগুলো সরাসরি যখন বজ্রপাত হতো সরাসরি ওইটার উপরে এফেক্টটা পড়তো, মানুষ সুরক্ষা পেয়ে যেত। তো এখন তো আপনার উঁচু গাছই পাবেন না গ্রামগুলোতে। এখন পৃথিবীতে টেম্পারেচার বাড়ছে বেশি, এটা তার অন্যতম উদাহরণ হলো বজ্রপাত। বজ্রপাতে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটে প্রান্তিক পর্যায়ে, বিশেষ করে মাঠে কাজ করার সময় কৃষকরা এর শিকার হন। এক্ষেত্রে আবহাওয়ার পূর্বাভাস মেনে চলার পাশাপাশি সচেতনতা বৃদ্ধির উপর জোর দেন বিশেষজ্ঞরা।
প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় যেগুলো আছে স্থানীয় পর্যায়ে, জেলা পর্যায়ে, ওই বিশ্ববিদ্যালয়গুলো থেকে একটা ট্র্যাকিং এরকম একটা সেন্টার করা উচিত, যে কি হচ্ছে, কোথায় বেশি হচ্ছে, কেন হচ্ছে, যে গবেষণা করা, বরাদ্দ দেওয়া উচিত। এবং ওখানকার যারা স্টুডেন্ট আছে, যারা এ নিয়ে গবেষণা করবে, তাদেরকে অ্যাপয়েন্ট করা উচিত সচেতনতা বাংলাদেশে বাড়ানোর জন্য। এই বজ্রঝড় সংক্রান্ত সামাজিক সচেতনতাকে এটা সামাজিক আচারে পরিণত করতে হবে। আপনারা যখন খোলা মাঠে কাজ করবেন, মাঝে মধ্যে উত্তর পশ্চিম দিকের আকাশে তাকাবেন, ফুলকপির মতো উচ্চতা বিশিষ্ট মেঘ যদি তৈরি হয় তখন সাবধানতা অবলম্বন করবেন, এবং শব্দ যখন শুনবেন তখন দৌড়ে কাছাকাছি ঘরে যাবেন, ঘর সবচেয়ে নিরাপদ জায়গা। তারা বলছেন, বজ্রপাতের সময়সীমা সাধারণত 30 থেকে 45 মিনিট স্থায়ী হয়, তাই ঘন কালো মেঘ দেখা দিলে ঘরে থাকাই নিরাপদ। সাধারণত ঝড় বৃষ্টির সময় অনেকেই উঁচু গাছপালার নিচে আশ্রয় নেন, কিন্তু বিশেষজ্ঞরা বলেছেন বজ্রপাতের সময় উঁচু গাছপালার নিচে দাঁড়ানো নিরাপদ নয় ও পানির জলাশয় থেকে দূরে থাকতে হবে। সেই সাথে মোবাইল কিংবা বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার না করার পরামর্শও দিয়েছেন তারা। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। ইরানে প্রবেশ করেছে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স। ভূপাতিত যুদ্ধবিমানের এক ক্রু সদস্যকে উদ্ধারে শুক্রবার রাতেই দেশটিতে প্রবেশ করে যুক্তরাষ্ট্রের সেনারা। নিখোঁজ পাইলটকে খুঁজতে ইরান ও যুক্তরাষ্ট্রের বাহিনীর মধ্যে প্রতিযোগিতা চলছে। নিখোঁজ ওই ক্রুকে জীবিত ধরিয়ে দিলে $৬৬,০০০ পুরস্কার ঘোষণা করেছে তেহরান। এর আগে একদিনে যুক্তরাষ্ট্রের 2টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে তেহরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়, দক্ষিণাঞ্চলের আকাশে স্থানীয় সময় শুক্রবার ভোরে একটি F-15 যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করে সেনারা। পরে ক্রুদের উদ্ধারে আসা A-10 মডেলের আরেকটি যুদ্ধবিমান হরমুজ প্রণালীর কাছে ভূপাতিত করা হয়। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের জন্য চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।